মানে নাম্বার কাটার কোনো চান্স নাই। এটিপিকে কেন জৈব মুদ্রা বলা হয়? আসসালামু আলাইকুম, স্কুল ম্যাথমেটিক্সের পক্ষ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। তোমাদের প্রি টেস্ট পরীক্ষা এই তো দুয়ারে চলে এসেছে, তাই না? বায়োলজির জন্য যে অধ্যায়গুলো একদম না পড়লেই নয়, যে অধ্যায়গুলো বলতে কারো কারো ক্ষেত্রে একটা দুইটা অধ্যায় নাও থাকতে পারে, আবার কারো আমি দেখছি যে পুরো বইও কিন্তু প্রি টেস্টে দিয়ে দিছে। মানে যার যেই চ্যাপ্টারই থাক, এই চ্যাপ্টারগুলার কোন জায়গাটা তোমাকে অবশ্যই পড়ে যাইতে হবে, ওই জায়গাগুলো নিয়ে আজকে একটু কথাবার্তা বলবো। পড়া তোমাদের সবই শেষ, সিলেবাস শেষ আমি জানি, শুধু জায়গাটা একটু ধরায় দেওয়া যে তুমি আরেকটু রিভিশন দিয়ে ওই পরীক্ষার হলে যাচ্ছ কিনা। দেখো তো 4 নম্বর অধ্যায়টা, এই অধ্যায়টা হচ্ছে এরকম একটা অধ্যায় যেখানে তুমি ছাকা নাম্বার পাইতে পারো, মানে নাম্বার কাটার কোনো চান্স নাই, কারণ এখানে হচ্ছে আমরা বিক্রিয়া দিতে পারতেছি এবং কিছু ওই যে সালোক সংশ্লেষণের সাইকেলগুলো দিতে পারতেছি, তাই না? এখন দেখো তো 4 নম্বর অধ্যায়ে এটিপিকে কেন জৈব মুদ্রা বলা হয়, কেন শক্তি মুদ্রা বলা হয়, কেন বায়োলজিক্যাল কয়েন বলা হয়, রিচার্জেবল কয়েন বলা হয়, রিচার্জেবল ব্যাটারি বলা হয়, এই যে নামগুলা কেন বলা হয়, এটা খ নাম্বার কিন্তু আমরা অনেক বেশি আসতে দেখি। তাইলে এই প্রশ্নটা চলে আসতেই পারে। আলোক নির্ভর পর্যায়ে, তার মানে সালোক সংশ্লেষণের কথা বলছে, তাই না? সালোক সংশ্লেষণ 2টা ধাপে সম্পন্ন হয়, আলোক নির্ভর আর নিরপেক্ষ। এই যে সালোক সংশ্লেষণের আলো যখন থাকতেছে, সূর্যের আলো থাকতেছে, তখন কি কি বিক্রিয়া সম্পন্ন হচ্ছে, ওই বিক্রিয়াগুলো আমাদের আসে। সরাসরি বলে দিবে না, একটু ঘুরায় বলবে। উদ্দীপকে সালোক সংশ্লেষণ দিলে বলবে যে আলোর উপস্থিতিতে এই বিক্রিয়াগুলো কীরকম হবে, তখন তোমাকে মানে এটা আসতে পারে। এবং C3 সাইকেল, যেটা হচ্ছে অন্ধকার পর্যায়ে ঘটে, তাই না? আলোক নিরপেক্ষ অন্ধকার পর্যায়ে কি ঘটে, ওই যে কার্বন বিজারণের যে গতিপথগুলো সম্পন্ন হয়, C3 চক্র, C4 চক্র, ওই চক্রগুলো আমরা C3 চক্রটাই মানে তোমাদের লেভেলে ব্যবহার করে থাকি। C4 যেটা, সেটা আমরা ইন্টারে গেলে পাবো। এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, জীবজগতে বা প্রাণীকুলকে রক্ষা করার জন্য সালোক সংশ্লেষণের গুরুত্ব, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি 2টা স্টার আরেকটু এক্সট্রা দিতে চাই, জীবজগতে সালোক সংশ্লেষণের গুরুত্ব। তাহলে সালোক সংশ্লেষণের গুরুত্ব তোমার মানে পয়েন্ট আকারে মুখস্থ করা লাগবে। বইয়ের ভিতর অনেক বড় একটা প্যারা আছে, এত বড় প্যারা তুমি কখনোই পরীক্ষায় লিখতে পারবা না, মনেও থাকবে না, সুন্দর হবে না। প্যারা করে লিখবা না, মানে এত বড় ওই প্যারাগ্রাফ পুরাটা লিখবা না, পয়েন্ট করে করে লিখবা। এবার আসো, শ্বসন আর সালোক সংশ্লেষণ পরস্পর নির্ভরশীল। শ্বসন প্রক্রিয়াটা এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়া একজন আরেকজনের উপর নির্ভরশীল। এটা বড় প্রশ্ন বলতে হচ্ছে গ ঘ এর ক্ষেত্রে অনেক বেশি আসতে দেখি আমি। এরপরে আসো সালোক শ্বসনের ক্ষেত্রে, শ্বসনে কি হয়, শক্তি উৎপন্ন হয়। 1 অণু গ্লুকোজ থেকে কতটুকু শক্তি পাওয়া যায় বা 2 অণু গ্লুকোজ থেকে কতটুকু শক্তি পাওয়া যায়, এই হিসাবটা তোমাদের বইয়ে কিন্তু একটা ছক দিয়ে দেওয়া আছে, তাই না? শক্তির হিসাবের ছক, ওই ছকটা আমাদের মনে রাখা লাগবে। এরপরে আসো শ্বসনের গুরুত্ব। শ্বসনের গুরুত্ব, সালোক সংশ্লেষণের গুরুত্ব, এই দুইটা হচ্ছে একটু কম গুরুত্বপূর্ণ, কিন্তু এই যে নির্ভরশীলতা এবং এই যে ছকের হিসাবটা আর এই যে সাইকেলগুলো, এই জায়গাগুলো হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানে আমি যেই জায়গাগুলো বললাম এগুলো একবার করে হইলেও হচ্ছে মানে পড়ে যায়, কোনোটা স্কিপ করিও না। এরপরে আসো পঞ্চম অধ্যায়টা। পঞ্চম অধ্যায়টা অনেক বিশাল একটা চ্যাপ্টার, যার ভিতর থেকে সব কিছু আসে না। খাদ্য নিয়ে কথাবার্তা আছে, উদ্ভিদের পুষ্টি নিয়ে কথাবার্তা আছে, মানুষের পরিপাক আছে, দাঁত আছে, অনেক কিছু নিয়ে কথাবার্তা, অনেক বিশাল একটা চ্যাপ্টার, তাই না? যাদের প্রি টেস্টে এই অধ্যায়টা আছে তাদের ক্ষেত্রে আমি বলবো তুমি তো পুরো অধ্যায়টা পড়ছো আমি জানি, কিন্তু আরেকটু ভালো করে বা একদম স্কিপ করা যাবে না, যেই জায়গাগুলো বিএমআই আর বিএমআই ম্যাথ করে যাওয়া লাগবে। কেমন? এইখানের ম্যাথগুলো খুব সুন্দর করে আয়ত্তে রাখবা, যে উচ্চতা কখন মিটারে নিব বিএমআই এর ক্ষেত্রে, উচ্চতা কখন সেন্টিমিটারে নিব বিএমআর এর ক্ষেত্রে। বিএমআর এর ক্ষেত্রে কিন্তু আবার 2টা সূত্র আছে, ছেলেদের ক্ষেত্রে একটা, মেয়েদের ক্ষেত্রে একটা, ওইটা তুমি উদ্দীপক দেখে বুঝতে পারবা। এরপরে বিএমআই এর ক্ষেত্রে অবশ্যই উচ্চতাটাকে ভাগ করার সময় কিন্তু বর্গ করে করা লাগে। দেখো, সব এই খুঁটিনাটি জিনিসগুলো প্র্যাকটিস করার মাধ্যমে মানে নিজেকে একটু মানে কনফিডেন্ট করবা যে না, এখান থেকে ম্যাথ যেভাবে ঘুরে আসুক তুমি যাতে পারো। এরপরে আসো খাদ্য পিরামিড, এটা হচ্ছে খ নম্বরের জন্য আসে এবং আমি মাঝে মধ্যে বড় প্রশ্নেও আসতে দেখছি। এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে আমি আরও 2টা স্টার এক্সট্রা দিতে চাই, ক্ষুদ্রান্ত্র আর পাকস্থলিতে পরিপাক। পাকস্থলিতে আমিষের পরিপাক হয়, 2টা বিক্রিয়া দেওয়া আছে বইয়ে দেখবা, আর ক্ষুদ্রান্ত্রের পরিপাক ওখানে আবার 3টা বিক্রিয়া দেওয়া আছে। এই বিক্রিয়া 3টা অবশ্যই অবশ্যই সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসো 6 অধ্যায়। 6 অধ্যায়টাও অনেক বড় একটা অধ্যায়, কিন্তু ওইখানে ভিতর থেকে হার্টের যে অংশটা, উদ্ভিদের অংশ আছে সামনের দিকে, তাই না? প্রচ্ছেদন, ইমবাইবেশন, ওগুলো তোমার ছোট প্রশ্নের জন্য, কিন্তু আমি যদি বড় প্রশ্নের জন্য বলি, হার্টের চিত্র মানে চিহ্নিত চিত্র, হার্টের গঠন এবং হার্টের কাজটা এখানে খুবই বেশি গুরুত্বপূর্ণ। আর রোগ যদি বলো, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক,
এখন আমি রোগ যখনই বলবো তখনই তুমি বুঝবা যে ওই রোগের কারণ, লক্ষণ আর প্রতিকার। কেমন? রোগ যখনই বলবো তখনই বুঝবা ওই রোগের কারণ, লক্ষণ, প্রতিকার। সাথে লিউকেমিয়াটাও পড়তে পারো, ওইটা হচ্ছে খ নম্বরের জন্য। লিউকেমিয়া খ নম্বরের জন্য। আর এগুলো হচ্ছে বড় প্রশ্নের জন্য। এরপরে রক্তকণিকাদের মধ্যে পার্থক্য, তার মানে যে লোহিত, শ্বেত আর অনুচক্রিকার ভিতরে পার্থক্য, এটাও সৃজনশীলে মাঝে মধ্যে আসে। এত বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, হার্টের চিত্র। এরপরে আসো অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়টা হচ্ছে আমাদের রেচন, তাই না? এই যে অষ্টম অধ্যায়টা, এখানে তোমার চিত্র লাগবে। কিডনির চিত্র, কিডনির কাজ। কিডনির একক হচ্ছে নেফ্রন, নেফ্রনের চিত্র, নেফ্রনের কাজ। এই জায়গাগুলো হচ্ছে তোমার একটু মানে 2 স্টার গুরুত্বপূর্ণ আমি বলতে পারি। কিন্তু ডায়ালাইসিস যেটা, বৃক্ক বিকল হইলে আমরা কি করি? প্রতিস্থাপন করি, না হলে বৈজ্ঞানিক পদ্ধতিতে রক্ত পরিশুদ্ধ করি। ওই যে ডায়ালাইসিস প্রক্রিয়াটা, ওখানে দেখবে হাতের একটা ছবি এঁকে দেওয়া আছে, তারপর ডায়ালাইসিস মেশিনের ভিতর দেওয়া আছে। এই চিত্রটা আর মানে এই কনসেপ্টটা থেকে অনেক 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 বেশি সৃজনশীল আসে। তাহলে এই 3টা জায়গা পড়ে ফেলবা, ছোট্ট একটা অধ্যায়, এই 3টা জিনিস পড়লেই দেখবা সৃজনশীল কমন আসতেছে। এরপরে আসো নবম অধ্যায়ের ক্ষেত্রে। সাইনোভিয়াল অস্থিসন্ধির একটা চিত্র আছে। এই চিত্রটা অনেক বেশিবার বোর্ডে আসে, তুমি বোর্ড প্রশ্নগুলো খুললেই দেখতে পাবা যে এই সাইনোভিয়াল 2টা হাড় একসাথে লাগানো, ওই চিত্রটা অনেকবার আসছে। তারপরে ওই চিত্রের কাজটাও পড়তে পারো, কারণ শুধু চিত্র দিলে তো হবে না, একটু কিছু বর্ণনা দেওয়া লাগবে। চিত্রের বর্ণনা দিবা আর ওর কাজটা লিখে দিবা, তাহলে ফুল মার্কস দিয়ে দিবে। তারপরে অস্থির চলনে পেশির ভূমিকা, এই জায়গাটা সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে 2টা স্টার দিতে যাচ্ছি। অস্থির চলনে হাড় তো একা একা চলতে পারবে না, হাড় তো নিরেট একটা জিনিস, ওর ভিতরে তো স্নায়ু নাই। স্নায়ু না থাকলে তো উদ্দীপ্ত হবে না, নড়াচড়া করবে না, তাই না? তাহলে হাড় নড়াচড়া করে কিভাবে? করে তো, তাই না? এই যে হাড়, এই যে সব হাড় নড়তেছে, কিভাবে নড়তেছে? পেশি ওকে নড়াইতে সাহায্য করতেছে। এখন দেখো এইখানে যেই টেন্ডনগুলা থাকে, মানে এখান থেকে গিয়ে যে টেন্ডনগুলা, এটা এভাবে টান দিয়ে দড়ির মতো কাজ করে। বাইসেপস যখন সংকুচিত হচ্ছে তখন ওই বাইসেপসের মানে পেশির শেষ প্রান্তে কিছু রজ্জুর মতো অংশ থাকে, যেটা এভাবে টেনে তুলতে সাহায্য করতেছে। এই যে কনসেপ্টটা, এটা খুব ভালো করে বুঝবা। আর বইয়ের ভিতরে একটা চিত্র দেওয়া আছে, দেখবা বাইসেপস ট্রাইসেপসের। আর পেশির ভূমিকা, অস্থি চলনে পেশির ভূমিকা, ওই জায়গাটা খুব ভালো করে পড়ে নিবা। ওখান থেকে একটা সৃজনশীলের গ বা ঘ আসতেই পারে, মানে 9 যাদের থাকবে তাদের ক্ষেত্রে। আর অস্থি আর তরুণাস্থির পার্থক্যটা, এটা ক্ষয়ের জন্যও গুরুত্বপূর্ণ, আবার বড় প্রশ্ন গ ঘয়ের জন্যও গুরুত্বপূর্ণ। এরপরে আসো 10 অধ্যায়। 10 অধ্যায়টা অনেক সুন্দর একটা অধ্যায়, যেখানে উদ্ভিদের হরমোন নিয়ে আলোচনা করা হয়েছে, মানুষের হরমোন নিয়েও আলোচনা করা হয়েছে। এখন ওর ভিতরে ছোট ছোট প্রশ্ন, মানে শর্ট কোশ্চেন অনেক অনেক বানানো যায়, কিন্তু মানে ওখানে ওগুলো দিতে গেলে তো সাজেশন অনেক লেন্দি হয়ে যায়। আমরা সৃজনশীলের জন্য গ ঘয়ের জন্য যে জিনিসটা আনছি, দেখো মস্তিষ্কের গঠন। গঠন বলতে চিত্র বুঝায়, তাই না? গঠন চিত্র, চিহ্নিত চিত্র। মস্তিষ্কের কাজ, মস্তিষ্কের কোন অংশ কি কাজ করে, এটা আবার ছোট প্রশ্নের জন্য দরকারি। কোন অংশ, মানে মস্তিষ্কের তো 3টা পার্ট আমাদের, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের আবার 3টা পার্ট, মধ্য মস্তিষ্কের আবার 3টা পার্ট, পশ্চাৎ মস্তিষ্কের আবার 3টা পার্ট। ওই পার্টগুলা তোমাদের মনে হয় মধ্য মস্তিষ্ক নিয়ে এত আলোচনা করে নাই, অগ্র আর পশ্চাৎ নিয়ে অনেক আলোচনা করছে। ওইগুলার কাজগুলো একটু মনে রাখা লাগবে। কাজ আসে সৃজনশীলের গ ঘয়, এভাবেই জিজ্ঞেস করে যে আমাদের পুরো বডির যেই মানে নিয়ন্ত্রণকারী, আমরা যেটারে বলি মস্তিষ্ক তো সব কাজ নিয়ন্ত্রণ করে, তাই না? কিছু কিছু কাজ আবার সুষুম্না কাণ্ডও নিয়ন্ত্রণ করে, ওইটা আবার এক্সেপশন। তাহলে মস্তিষ্কের গঠন আর কাজ। নিউরনের গঠন, নিউরনের গঠন স্নায়ুতন্ত্রের একক, এটা কিন্তু 2 অধ্যায়েও আছে, 10 অধ্যায়েও আছে। তাহলে নিউরনের গঠনটা, গঠন বলতে আবার কিন্তু চিত্র। এরপরে প্রতিবর্তী ক্রিয়া, ওই যে আমি একটু আগে বললাম সব কাজ মস্তিষ্ক করে না, কিছু কিছু কাজ সুষুম্না কাণ্ড করে। ওই যে আকস্মিকভাবে যে কাজগুলো হয়ে যায়, ধরো তুমি গরম কোনো একটা জায়গায় স্পর্শ করার সাথে সাথে তোমার হাত সরায় নিবা, তাই না? কি জন্য হচ্ছে এত তাড়াতাড়ি কাজটা? এটা হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া, এই জায়গাটা খুব বেশি আসে। আর পার্কিনসন নয় এপিলেপসি, এই 2টা হচ্ছে রোগের নাম। এই 2টা থেকে একটা মাস্ট আসবেই, এত এত বোর্ড প্রশ্নে এটা আমি আসতে দেখছি, তার মানে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। তাইলে রোগ যখনই বলবো তখনই কি বুঝবা? কারণ, লক্ষণ, প্রতিকার। যেমন রোগ বললেই কারণ, লক্ষণ, প্রতিকার। এই যে ডায়াবেটিস রোগ, এটাতে জিজ্ঞেস করে ডায়াবেটিস তো কখনো ঠিক হয় না, তাই না? একবার যদি কারো ডায়াবেটিস হয়ে যায়, ওইটা কখনোই মানে ঠিক হবে না পুরোপুরি, কিন্তু তুমি ওর পয়েন্টটা কমাইতে বাড়াইতে পারবা। সুন্দর জীবনযাপন করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়, এই প্রশ্নটাই আসবে। তুমি মিলাই নিও, ডায়াবেটিস থেকে যদি আসে এই প্রশ্নটাই জিজ্ঞেস করবে, তখন তুমি কি লিখবা? 3D মেনে চলা লাগবে, ডায়েট, ডোজ, ডিসিপ্লিন, তাই না? এরপরে আসো 12 অধ্যায়। 12 অধ্যায়ে কি আছে আমাদের? জিন তত্ত্ব, তাই না? ডিএনএর চিত্রটা লাগবে,
চিহ্নিত চিত্র, অবশ্যই এটাকে চিহ্নিতও করা লাগবে। এরপরে ডিএনএ অনুলিপন, অনুলিপনের ভিতরেও কিন্তু চিত্র আছে। অনুলিপনের কনসেপ্টটা মানে হচ্ছে এই ডিএনএ চিত্র যদি তুমি আঁকা পেরে যাও, সেক্ষেত্রে ডিএনএ অনুলিপনের চিত্রটা কিন্তু ওই একই রকম, খুব সহজ। 2টা পেন্সিল দিয়ে আমরা আঁকি, তাই না? 2টা পেন্সিল একসাথে খাড়া বরাবর ধরে এভাবে টান দিলেই দেখবা ডিএনএ হয়ে গেছে। এরপরে লম্বাটি আর খাটোটির ক্রস কে ঘটিয়েছিল? মেন্ডেল, তাই না? মেন্ডেল যখন লম্বা মটরশুঁটি খাটো মটরশুঁটির ভিতর ক্রস ঘটাইছিল, ওই ক্রসটা আমাদের লাগবে। বর্ণান্ধতার ক্রস আর থ্যালাসেমিয়ার ক্রস, এই যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডারগুলো ছিল, এইগুলোর আবার ছোট ছোট কিছু ইনফরমেশন আছে, যেমন থ্যালাসেমিয়ার চিকিৎসা কি, বর্ণান্ধতায় কয়টা পিগমেন্ট নষ্ট হইলে কোন কোন রং চিনতে পারে না, এই কথাবার্তাগুলো লাগবে। আর সৃজনশীলের জন্য লাগবে হচ্ছে ওদের ক্রসটা। মজার কথা হচ্ছে থ্যালাসেমিয়ার ক্রস বইয়ের ভিতর একটাই আছে, বাহক মা আর বাহক বাবা, ওদের ভিতরে ক্রস বইয়ে যেটা আছে ওইটাই। কিন্তু পেঁচাবে হচ্ছে তোমার এই বর্ণান্ধতায় এসে। বর্ণান্ধতার অনেক অনেক ক্রস করা যায়, যেমন সুস্থ মা অসুস্থ বাবা, সুস্থ বাবা অসুস্থ মা, বাহক মা সুস্থ বাবা, বাহক মা অসুস্থ বাবা, এরকম মানে অনেকগুলা ক্রস করা যায়। এই জন্য এই বর্ণান্ধতার ক্রসটা একটু ভালো করে শিখবা। এটা এমসিকিউতেও জিজ্ঞেস করে, একটা না একটা এমসিকিউতে থাকবেই, মানে একটা এমসিকিউ হইলেও দিবে। এরপরে আসো 14 অধ্যায়, সবচেয়ে ছোট্ট একটা অধ্যায়। ছোট্ট বলতে হচ্ছে কনসেপ্ট কম, শুধু 2টা জিনিস নিয়ে আলোচনা করছে, টিস্যু কালচার আর রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। এই যে টিস্যু কালচার ধাপ, যেটা ধাপ যখন বলবে তুমি ওই ধাপগুলো অবশ্যই চিত্র এঁকে দেখাবা। কেমন? ধাপগুলো চিত্র এঁকে দেখাবা। এরপরে ওই টিস্যু কালচারের ব্যবহার অবশ্যই পয়েন্ট করে লিখবা। এরপরে আসো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, ওর ধাপগুলা অবশ্যই চিত্র দিয়ে বর্ণনা করবা। মানে তুমি ধাপগুলা পয়েন্ট আকারে লিখবা এবং পাশে দিয়ে চিত্রটাও রাখবা। কেমন? এই যে চিত্র আর এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ব্যবহারটাও লাগবে, ব্যবহার বা সুবিধা যেটাই বলো, মানে আজ পর্যন্ত যেই জায়গায় আমরা এটার ব্যবহার দেখতে পাইছি বা সাফল্য দেখতে পাইছি বা সুবিধা দেখতে পাইছি, এখন তুমি আমাকে বলতেই পারো যে এত এত চিত্র কেন, সব দেখি চিত্র দিছেন। বায়োলজি মানেই চিত্র, চিত্র থেকে পালায় কোথাও যেতে পারবা না। তাহলে এই যে কয়টা চ্যাপ্টার দিলাম, তোমার যদি পুরো বই পড়া থাকে সেক্ষেত্রে তুমি পড়তে পারো, কিন্তু এই চ্যাপ্টারগুলো একদমই স্কিপ করিও না, এবং যেই টপিকগুলো বললাম ওগুলোও একদমই স্কিপ করিও না। একবার হইলেও দেখে তারপর পরীক্ষার হলে যাইও, আশা করি সুবিধা পাবা, মানে এখান থেকেই আসবে ইনশাল্লাহ। দেখা যাক, তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হোক। সবার জন্য দোয়া আর শুভকামনা নিয়ে আজকের পর্বটি শেষ করছি। আসসালামু আলাইকুম।